ভিওর্স, বিগত অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষার গণিত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে 10টি টাইপ থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই 10টি টাইপের অঙ্কগুলো কীভাবে সহজেই সমাধান করা যায়। তো চলুন শুরু করা যাক। টাইপ একে আমরা দেখব পাস ফেলের যে অঙ্কগুলো এসে থাকে। প্রশ্ন একে বলা আছে কোনো পরীক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এই প্রশ্নটি মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর নিয়োগ পরীক্ষা 2011 সালে এসেছিল। তো এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান করার জন্য প্রথমে আমরা শুধু গণিতে কত পার্সেন্ট পাস করেছে এবং শুধু বাংলায় কত পার্সেন্ট পাস করেছে সেটা বের করে নিব। তাহলে প্রথমে আমরা বের করে নিব যে শুধু গণিতে পাস করে কত হবে। গণিতে পাস দেওয়া আছে 80%। এখান থেকে আমরা যদি উভয় বিষয়ে পাস করে কতজন সেটা বাদ দেই তাহলেই পাবো শুধু গণিতে কত পার্সেন্ট পাস করে। তাহলে উভয় বিষয়ে পাস দেওয়া আছে 60%, কত হবে 20%। তো এই 20% হবে শুধু গণিতে পাস করে। আবার শুধু বাংলায় পাস করে কত হবে, বাংলায় পাস দেওয়া আছে 70%। এর থেকে আমরা যদি উভয় বিষয়ে কতজন পাস করে সেটা বিয়োগ করতে পারি তাহলে আমরা শুধু বাংলায় কতজন পাস করে সেটা পাবো। তাহলে এখানে কত হবে 10%। এখন গণিতে বা বাংলায় অথবা উভয় বিষয়ে মোট পাস করে কতজন, মোট পাস 20% শুধু গণিতে, 10% শুধু বাংলায়, আর উভয় বিষয় হচ্ছে 60%। এগুলো আমরা যোগ করে দিলে মোট গণিতে বা বাংলায় বা মোট উভয় বিষয়ে কতজন পাস করে সেটা পাবো, সেটা হচ্ছে 90%। এখন আমাদের প্রশ্নে বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করে। তো আমরা যদি মোট শিক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন পাস করে সেটা বাদ দিতে পারি তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করবে সেটা পাবো। তাহলে মোট শিক্ষার্থী যেহেতু বলা নাই, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে অর্থাৎ শতকরা কত সেটা চাইছে, তাহলে ধরে নেই আমরা মোট শিক্ষার্থী 100%। তাহলে উভয় বিষয়ে ফেল কত হবে, উভয় বিষয়ে ফেল কত হবে 100 থেকে আমরা যদি 90% বাদ দেই তাহলেই পেয়ে যাব হচ্ছে উভয় বিষয়ে কতজন ফেল করেছেন। তাহলে কত হবে 10%। তো আমাদের উত্তর হবে 10%, অর্থাৎ উভয় বিষয়ে শতকরা 10% ফেল করলো। তো যখনই আমাদের উভয় বিষয়ে কতজন ফেল করে সেটা বের করতে হবে তখন আমরা এই পদ্ধতিতে খুব সহজেই প্রশ্নগুলো সমাধান করতে পারবো। প্রশ্ন 2-এ বলা আছে কোনো পরীক্ষার 70% পরীক্ষার্থী গণিতে এবং 50% শিক্ষার্থী বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয়ে 40% পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। দেখুন, এই প্রশ্নটি মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর পরীক্ষা 2015 সালে এসেছিল। তো প্রশ্ন 1-এর প্রশ্নটি হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর পরীক্ষায় 11 সালে এসেছিল, সেরকম একই প্রশ্ন আবার 15 সালে এসেছে, শুধু সংখ্যাগুলো ঘুরিয়ে দেওয়া আছে। এজন্যই আমি চেষ্টা করলাম যে 10টি টাইপ থেকে অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষায় প্রশ্ন বেশি আসছে সেই 10টি টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করার। তো এখন যদি আমরা এই প্রশ্নটি সমাধান করি তাহলে প্রথমে আমরা বের করে নিব শুধু গণিতে কতজন পাশ করলো। তাহলে শুধু গণিতে পাস কত হবে, গণিতে পাস দেওয়া আছে 70%। এখান থেকে আমরা যদি উভয় বিষয়ে কতজন পাস করেছে সেটা বাদ দিই তাহলে পাবো শুধু গণিতে। কেননা উভয় বিষয়ে 40% কথাটির মানে হচ্ছে সে গণিতেও পাস করতে পারে আবার বাংলায় পাস করতে পারে। তাহলে এখানে হবে 30%। তো এই 30% হবে শুধু গণিতে। শুধু বাংলায় কত হবে, বাংলায় বলা আছে 50%, তাহলে 50 থেকে বিয়োগ হবে উভয়টা, কত হবে 10%। এখন শুধু গণিত বা বাংলা বা উভয় বিষয়ে মোট কতজন পাস করে, মোট পাস শুধু গণিতে 30, শুধু বাংলায় 10 আর উভয় হচ্ছে 40, তাহলে মোট আসে হচ্ছে 80%। এখন দেখুন আমাদের বলছে যে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো। তো এখন আমরা যদি 100 থেকে কতজন পাস করে সেটা বাদ দিই তাহলেই পাবো শতকরা কতজন ফেল করলো।
তাহলে উভয় বিষয়ে ফেল। ফেল 100 থেকে বিয়োগ হবে 80%, তাহলে আমরা পাবো হচ্ছে 20%। তো আমাদের উত্তর হবে উভয় বিষয়ে ফেল করে 20%। তো পাশ ফেলের অঙ্ক নিয়ে আমার চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টাইপ 2-এ আমরা দেখব শতকরা লাভ বা ক্ষতির হার বের করা সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে। প্রশ্ন 3-এ বলা আছে 10 টাকায় 12টি করে কোনো জিনিস ক্রয় করে 10 টাকায় 8টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো ভিউয়ার্স, শতকরা কত লাভ বা ক্ষতি হবে এ ধরনের প্রশ্নগুলো আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ড সময় সমাধান করতে পারি। আমাদের টেকনিকটি হচ্ছে শতকরা লাভ বা ক্ষতির হার সমান ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100%। তো আমরা যদি টেকনিকটি ব্যবহার করে প্রশ্ন 3 সমাধান করার চেষ্টা করি, তাহলে উপরে কি হবে, ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য। এখানে বলা আছে 12টি জিনিস ক্রয় করে আর 8টি জিনিস বিক্রয় করে। তাহলে ক্রয়ের সংখ্যা হচ্ছে 12 আর বিক্রয়ের সংখ্যা হচ্ছে 8। তাহলে ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য হবে 12 বিয়োগ 8 ডিভাইডেড বাই কি হবে, বিক্রয় সংখ্যা। বিক্রয় সংখ্যা দেওয়া আছে 8, তাহলে এখানে হবে 8 ইন্টু 100%। 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4, নিচে থাকে 8 ইন্টু 100%। 4 দ্বারা 8কে কাটলে হয় 2, 2 দ্বারা 100কে কাটলে হয় 50%। তাহলে আমাদের উত্তর হবে 50%। তাহলে শতকরা 50% লাভও হতে পারে অথবা ক্ষতিও হতে পারে। প্রশ্ন 4-এ বলা আছে টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে আমাদের শর্টকাট সূত্রটি হচ্ছে ক্রয় ও বিক্রয় সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100%। তাহলে কি হবে, এখানে বলা আছে 3টি ক্রয় করে 2টি বিক্রয় করে, তাহলে পার্থক্য হবে 3 বিয়োগ 2 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা 2 ইন্টু 100%। এখন 3 থেকে 2 বিয়োগ করলে উপরে থাকে 1, নিচে থাকে 2 ইন্টু 100%। এখন 2 দ্বারা 100 কাটলে হয় 50, তাহলে আমাদের উত্তর হবে 50%, অর্থাৎ শতকরা 50% লাভ হবে। টাইপ 3-তে আমরা দেখব পিতা ও পুত্রের বয়স সম্পর্কিত যে প্রশ্নগুলো এসে থাকে। প্রশ্ন 5-এ বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত। তো প্রথমে আমরা ধরে নেই যে পুত্রের বয়স x বছর, ধরলাম পুত্রের বয়স x বছর। পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স কত হবে, 4x বছর, যেহেতু বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এখন 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত, x বছর, পিতার বয়স 4x বছর। তাহলে 5 বছর পরে তাদের বয়স কত হবে, পুত্রের বয়সের সাথে 5 বছর যোগ হবে আর পিতার বয়সের সাথে 5 বছর যোগ হবে। তাহলে এটা পেলাম আমরা 5 বছর পরে পুত্রের বয়স আর 5 বছর পরে পিতার বয়স। এখন বলা আছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে কি হবে, পুত্রের বয়স 5 বছর পরে x + 5 যোগ পিতার বয়স 5 বছর পরে 4x + 5, এটা সমান কত দেওয়া আছে, 60 বছর। আমি আবারও বলছি, পিতা ও পুত্রের 5 বছর বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। এখন এখান থেকে আমরা x এর মানটি বের করে নিব। তাহলে কত হবে, 4x আর x 5x প্লাস 10 সমান 60। 5x সমান কত হবে, 60 থেকে 10 বিয়োগ করলে থাকবে 50। তাহলে x সমান হবে কত, 50কে 5 দ্বারা ভাগ করলে হবে 10। তাহলে পুত্রের বয়স হবে 10, কেননা আমরা ধরে নিয়েছিলাম পুত্রের বয়স x বছর। আমাদের প্রশ্নে বলছে পিতার বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বয়স যদি 10 বছর হয়, পিতার বয়স হবে এর 4 গুণ। তাহলে কত হবে, 4 ইন্টু 10, তাহলে হবে 40 বছর। তাহলে আমাদের উত্তর হবে 40 বছর, অর্থাৎ পিতার বয়স 40 বছর। প্রশ্ন 6-এ বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর। এই প্রশ্নটি CGDF অডিটর 2017 সালে এসেছিল। তো আমরা ধরে নেই যে পুত্রের বয়স x বছর,
পুত্রের বয়স x বছর হলে পিতার বয়স কত হবে? যেহেতু বলা আছে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে পিতার বয়স হবে দ্বিগুণ মানে 2x প্লাস 2, কেননা বলা আছে দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। তাহলে আমরা পেলাম পুত্রের বর্তমান বয়স x বছর আর পিতার বর্তমান বয়স 2x প্লাস 2 বছর। এখন বলছে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 102 বছর হবে। তাহলে বর্তমান বয়স পুত্রের x বছর হলে 5 বছর পরে কত হবে? x প্লাস 5। বর্তমানে পিতার বয়স 2x প্লাস 2 হলে 5 বছর পরে কত হবে? 2x প্লাস 2 প্লাস 5। এখন এই 5 বছর পরের দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 102 বছর, তাহলে কত হবে? x প্লাস 5 2x প্লাস 2 প্লাস 5 সমান 102, ওই আগের প্রশ্নের মতোই। তাহলে এখানে কত হয়? 2x আর 1 যোগ করলে হয় 3x, 5 আর 5 10 আর 2 কত? 12 সমান 102 বছর। তাহলে 3x সমান কত আসবে? 102, আর এই 12 এর পাশে যে বিয়োগ হয়ে যাবে, থাকবে হচ্ছে 90 বছর। তাহলে x সমান কত আসে? 90কে 3 দ্বারা ভাগ করলে হয় 30, তাহলে আমাদের উত্তর হবে 30, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হচ্ছে 30 বছর। টাইপ 4-এ আমরা দেখব কাজ ও সময়ের যে অঙ্কগুলো এসে থাকে। প্রশ্ন 7-এ বলা আছে 2 ব্যক্তি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? তো এই ধরনের কাজ ও সময়ের অঙ্কগুলো আমরা একটি ছোট শর্টকাট টেকনিক ব্যবহার করে মাত্র 2 থেকে 5 সেকেন্ড সময় সমাধান করতে পারি। আমাদের টেকনিকটি হচ্ছে বড় সময় গুণ ছোট সময় ডিভাইডেড বাই বড় সময় বিয়োগ ছোট সময়। এখানে লক্ষ্য করুন, এই প্রশ্নটিতে বলছে একাকী, তো যখন একাকী বলা থাকবে তখন এখানে মাইনাস হবে, আর যদি বলা হয় যে একাত্রে কত দিনে করতে পারবে তখন এখানে প্লাস হবে। তো আমরা যদি টেকনিকটি ব্যবহার করে প্রশ্নটি সমাধান করি তাহলে কি হবে? বড় সময় কত দেওয়া আছে? বলা আছে 8 দিনে করতে পারে, আবার 12 দিনে করতে পারে। তাহলে বড় সময় হচ্ছে 12 আর ছোট সময় হচ্ছে 8, নিচে হবে 12 বিয়োগ 8, তাহলে 12 গুণ 8, নিচে কত থাকে? 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4, 4 দ্বারা 8কে কাটলে হয় 2, 12 আর 2 গুণ করলে হয় 24, তাহলে আমাদের উত্তর হবে 24, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি 24 দিনে করতে পারবে। এই প্রশ্নটি মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর পরীক্ষা 2011 সালে এসেছিল। প্রশ্ন 8-এ বলা আছে আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে, আরিফ এবং বাবর মিলে ওই কাজ 20 দিনে শেষ করতে পারে, বাবর একা কাজটি কত দিনে শেষ করতে পারবে? তো লক্ষ্য করুন, এই প্রশ্নটি এসেছে CGDF এর অডিটর 2017 সালের পরীক্ষায়। তো দেখুন 11 সালে এই প্রশ্নটি এসেছিল, ঠিক একইভাবে একই প্রশ্ন আবার 17 সালে এসেছে, শুধু সংখ্যাগুলো আর নামগুলো চেঞ্জ করে দেওয়া আছে, নিয়ম একই। তো আমরা যদি শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করি তাহলে কি হবে? বড় সময় কত দেওয়া আছে? 60, আর ছোট সময় দেওয়া আছে 20, তাহলে 60 গুণ 20, আর নিচে কত হবে? 60 বিয়োগ 20, যেহেতু বলা আছে একা, একা থাকলে বিয়োগ আর একত্রে বললে যোগ। তাহলে 60 গুণ 20, নিচে কত থাকে? 40, 20 দ্বারা 40কে কাটলে হয় 2, 2 দ্বারা 60কে কাটলে হয় 30, তাহলে আমাদের উত্তর কত হবে? 30 দিন, অর্থাৎ বাবর একা কাজটি 30 দিনে শেষ করতে পারবে। টাইপ 5-এ আমরা দেখব ধারার অজানা পদের মান নির্ণয়, অর্থাৎ সংখ্যার প্যাটার্ন সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে। প্রশ্ন 9-এ বলা আছে 3 4 6 5 9 6 12 7 ডট ডট ধারাটির পরবর্তী পদটি কত? এই প্রশ্নটি CGDF জুনিয়র অডিটর 2019 সালের পরীক্ষায় এসেছিল। তো ধারার অজানা পদ থেকে মোটামুটি অনেক প্রশ্নই অডিটর ও জুনিয়র অডিটর পরীক্ষায় এসে থাকে। তো লক্ষ্য করুন, এখানে বলা আছে 3 4 6 5 9 6 12 7। আমরা যদি প্রশ্নটি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে দেখুন 3-এর পরে এক ঘর পর দেওয়া আছে 6, অর্থাৎ একটি সংখ্যা পর 6, আবার 6-এর পর একটি সংখ্যা বাদ দিলে তারপর 9, আবার 9-এর পর একটি সংখ্যা বাদ দিলে 12, অর্থাৎ এক ঘর পর পর পার্থক্য হচ্ছে 3 আর 6-এর পার্থক্য 3, 6 আর 9-এর পার্থক্য হচ্ছে 3, আবার 9 ও 12-এর পার্থক্য হচ্ছে 3। আবার উপরে আমরা যদি লক্ষ্য করি দেখুন 4-এর পরে আছে 5, 5-এর পরে আছে 6, 6-এর পরে আছে 7,
অর্থাৎ আমরা এখানে দুইটি সম্পর্ক পাই। একটি সম্পর্ক হচ্ছে 3 করে বাড়তেছে, আবার 1 করে বাড়তেছে। তাহলে এখানে 12-র পর কত হবে? 12-র সাথে আর 3 যোগ হবে, 12 আর 3 কত হয়? 15। তাহলে আমাদের উত্তর হবে 15। তো ধারার অজানা পদের মান নির্ণয় সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো বিস্তারিত ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমাদের উত্তর হবে 15। প্রশ্ন 10-এ বলা আছে 2,3,5,9 17 ... এর পরবর্তী সংখ্যাটি কত? তো ভিউয়ার্স, এই ধারার অজানা পদের মান নির্ণয় সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য বের করার চেষ্টা করব, অর্থাৎ একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখুন, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। আর 5 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 2। আবার 9 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 4। আবার 17 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 17 বিয়োগ 9 থাকে হচ্ছে 8। এখন দেখুন যে ডাবল হচ্ছে, অর্থাৎ পার্থক্যটা ডাবল হচ্ছে, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8। অর্থাৎ আমরা দেখলাম যে হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা যদি প্রথম পদটি বিয়োগ করি তাহলে পাই 1, আবার তৃতীয় থেকে দ্বিতীয় বিয়োগ করলে পাই 2, চতুর্থ থেকে তৃতীয় বিয়োগ করলে পাই 4, আবার পঞ্চম থেকে চতুর্থ বিয়োগ করলে পাই 8। অর্থাৎ এখানে ডাবল করে বাড়তেছে। তাহলে আমাদের উত্তর কত হবে? এখানে কত সংখ্যা বসালে এবং এই সংখ্যাটি সেই সংখ্যা থেকে বিয়োগ করলে 16 হয়। এখানে তো 16 হবে, তাই না? 8-এর ডাবল কত? 16। তাহলে এখানে আমরা যদি 33 বসাই, 33 থেকে 17 বিয়োগ করলে কত থাকে? 16। তাহলে আমাদের উত্তর হবে 33। তো এই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টাইপ 6 আমরা দেখব মই ও দেয়ালের উচ্চতা সংক্রান্ত যে প্রশ্নগুলো এসে থাকে। প্রশ্ন 11-তে বলা আছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা কত? তো সবসময় মই ও দেয়ালের উচ্চতার অঙ্ক করার সময় আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। এটা ত্রিভুজ এঁকে নিলাম। এখন বলা আছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নিলাম এটি হচ্ছে মই, তাহলে এখানে কত হবে? 18 মিটার। অর্থাৎ এটি হচ্ছে দেয়াল, দেয়ালের উচ্চতা। এই মইটি এখানে স্পর্শ করে আছে, মইটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এখন এরপর বলা আছে উচ্চতা কত? তাহলে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে এইটুকু, এইটুকু আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিলাম এইটুকু হচ্ছে এক্স। আবার বলছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে এখানে। এখন দেখুন সাইন থিটা সমান আমরা কি জানি? সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা? এই ত্রিভুজের লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে এখানে, আর ভূমি হচ্ছে এটা। তাহলে লম্ব আমাদের দেওয়া নাই, আমরা বের করব এক্স। আর অতিভুজ কত দেওয়া আছে? অর্থাৎ এই মইটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 18। সাইন থিটা কোণের মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, সাইন 30 ডিগ্রি মান কত হবে? হাফ এক্স বাই 18। আর এই গুণ করলে 2x সমান 18। এক্স সমান কত হবে? 18কে 2 দ্বারা ভাগ করলে হয় 9 মিটার। তাহলে আমাদের দেয়ালটির উচ্চতা হবে 9 মিটার, অর্থাৎ এক্সের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। প্রশ্ন 12-তে বলা আছে 50 মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেয়ালকে স্পর্শ করে, মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের উচ্চতা কত? তো কি বলেছিলাম? শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিব। তাহলে এঁকে নিলাম সমকোণী ত্রিভুজ। এখন দেখি আমরা কি কি দেওয়া আছে। বলা আছে 50 মিটার লম্বা একটি মই, তাহলে মইয়ের দৈর্ঘ্য কত হবে? 50, অর্থাৎ এখানে হবে 50। এরপরে বলা আছে মাটি হতে 40 মিটার উঁচু দেওয়ালকে, তাহলে দেয়ালটার উচ্চতা হচ্ছে 40, তাহলে এখানে হবে 40। আমাদের বের করা লাগবে এইটুকু, অর্থাৎ এই মইয়ের এই প্রান্ত থেকে দেয়ালের দূরত্বটুকু কতটুকু। এখন আমরা দেখুন
পিথাগোরাসের একটি সূত্র আমরা জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি এর স্কয়ার। অতিভুজের মান দেওয়া আছে 50, তাহলে 50-এর স্কয়ার, লম্বর মান দেওয়া আছে 40, 40-এর স্কয়ার, আমরা বের করব ভূমি এর স্কয়ার। এখন ভূমি স্কয়ার সমান কত আসে? 50 স্কয়ার এই পাশে চলে আসবে, আর এই 40 স্কয়ার মাইনাস হয়ে যাবে। 50 স্কয়ারে হয় হচ্ছে 2500, আর 40 স্কয়ার হয় 1600। 2500 থেকে 1600 বিয়োগ করলে থাকে হচ্ছে 900। তাহলে এখান থেকে ভূমির মানটা আমরা যদি বের করি, তাহলে ভূমির মান সমান কত আসে? এই 900-র উপর রুট হয়ে যাবে। তাহলে কত হবে? 900 রুট করলে হয় 30। তাহলে আমাদের উত্তর হবে 30 মিটার, অর্থাৎ মইয়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব 30 মিটার। তো ভিউয়ার্স, যখনই মই ও দেয়ালের উচ্চতার অঙ্ক আসবে, আমরা প্রথমেই একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। টাইপ 7 আমরা দেখব মান নির্ণয়ের যে অঙ্কগুলো এসে থাকে। ভিউয়ার্স, বিগত অডিটর ও জুনিয়র অডিটরের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বীজগণিত থেকে তুলনামূলক অনেক কম প্রশ্ন এসে থাকে, আর প্রশ্নগুলো আসলে মান নির্ণয় থেকেই বেশি আসে। মান নির্ণয়ের ঘন ও বর্গের সূত্র থেকে মোটামুটি অঙ্ক বেশি আসে। প্রশ্ন 13-তে বলা আছে x প্লাস 1/x সমান 3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? তো আমাদের দেওয়া আছে x প্লাস 1/x সমান 3, আমাদের বলছে x কিউব প্লাস 1/x কিউবের মান কত। এখন এই x কে যদি a ধরি, 1/x কে যদি b ধরি, তাহলে একটি সূত্রে পড়ে যায়, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের সূত্রটি হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে কি হবে? x কিউব প্লাস 1/x কিউব সমান কি হবে? x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x, x প্লাস 1/x। x প্লাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর কিউব মাইনাস x কাটা যায় 3, আর এটার মান দেওয়া আছে 3। 3 এর কিউব করলে হয় 27, 3 আর 3 গুণ করলে হয় 9। তাহলে আমাদের উত্তর কত হবে? 27 থেকে 9 বাদ দিলে থাকবে 18, তাহলে আমাদের উত্তর হবে 18। প্রশ্ন 14-তে বলা আছে x মাইনাস 1/x সমান 7 হলে x কিউব মাইনাস 1/x এর হোল কিউবের মান কত? তো আমরা x কে যদি a ধরি, 1/x কে যদি b ধরি, তাহলে সূত্রে পড়ে যায়। সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে কি হবে? x কিউব মাইনাস 1/x এর হোল কিউব সমান কি হবে? x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3 ইন্টু x ইন্টু 1/x, x মাইনাস 1/x। এর মান দেওয়া আছে 7, তাহলে 7 এর কিউব প্লাস 3, এর মান 7। এখন এখানে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে 364। টাইপ 8-এ আমরা দেখব নৌকা ও স্রোতের যে অঙ্কগুলো এসে থাকে। প্রশ্ন 15-তে বলা আছে নদীতে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 15 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদী পথে 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তো ভিউয়ার্স, যখনই নৌকা ও স্রোতের অঙ্কগুলোতে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে, অর্থাৎ মোট সময় বের করতে বলবে, তখন আমরা এই ছোট টেকনিকটি ব্যবহার করে খুব সহজেই প্রশ্নটি সমাধান করতে পারবো। টেকনিকটি হচ্ছে মোট সময় সমান দূরত্ব ডিভাইডেড বাই নৌকার বেগ প্লাস স্রোতের বেগ প্লাস দূরত্ব ডিভাইডেড বাই নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো আমরা যদি এই সূত্রে মান বসিয়ে দেই, কি হয়? দূরত্ব কত দেওয়া আছে? 80 কিলোমিটার, ডিভাইডেড বাই নৌকার বেগ দেওয়া আছে 15 কিলোমিটার, 15 যোগ স্রোতের বেগ 5, দূরত্ব 80, নৌকার বেগ 15 বিয়োগ 5, উপরে 80 নিচে 20, উপরে 80 নিচে 10, কাটাকাটি করলে 4, 8, 8 আর 4 যোগ করলে কত হবে? 12। তাহলে আমাদের উত্তর হবে 12। প্রশ্ন 16-তে বলা আছে স্রোতের বিপরীতে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির পানিতে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 144 কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? প্রশ্নটি লক্ষ্য করলে দেখা যায় যে এখানে কিন্তু স্রোতের কোনো বেগ দেওয়া নাই। তো আমরা স্রোতের বেগটি বের করে নিব। ধরে নিই আমরা নৌকার বেগ হচ্ছে x আর স্রোতের বেগ হচ্ছে y। যেহেতু বিপরীতে বলা আছে, তাহলে x মাইনাস y সমান কত হবে? 8। বিপরীত দেওয়া আছে 8।
এক্স এর মান অর্থাৎ নৌকার বেগ 13 আর ওয়াইটা হচ্ছে স্রোতের বেগ আমরা বের করব 8, তাহলে ওয়াই সমান কত আসে 5। তো এই 5টা পেলাম আমরা স্রোতের বেগ পেলাম 5 আর নৌকার বেগ দেওয়া আছে 13। তো এখন আমরা এই সূত্রে বসিয়ে দিলেই অর্থাৎ আগের যে সূত্রটি শিখলাম সেখানে বসিয়ে দিলেই উত্তর পেয়ে যাব। তাহলে মোট সময় লাগবে দূরত্ব হচ্ছে 144 ডিভাইডেড বাই নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ 13 আর যোগ কত হবে, স্রোতের বেগ কত পেয়েছি আমরা 5 প্লাস 144 13 বিয়োগ 5 ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 18 আর এখানে আসে 8, টোটাল আসে হচ্ছে 26। তাহলে আমাদের উত্তর হবে 26। ভিউয়ার্স টাইপ 9 আমরা দেখব ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির যে অঙ্কগুলো এসে থাকে। এই টাইপটি মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ। এই টাইপ থেকে দেখুন হুবহু দুইবার প্রশ্ন রিপিট এসেছে। প্রশ্ন 17তে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলো, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। এই প্রশ্নটি প্রথমে মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর 11 সালে এসেছিল, পরে পুনরায় মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর 14তে হুবহু রিপিট এসেছে। তাহলে এ ধরনের প্রশ্নগুলো অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো শর্টকাটে করার জন্য আমরা একটি টেকনিক ব্যবহার করব। টেকনিকটি হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। তো আমরা যদি এই টেকনিকটি ব্যবহার করে প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি, এ হচ্ছে এখানে ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি আর বি হচ্ছে প্রস্থ হ্রাস। তাহলে এর মান দেওয়া আছে 20% প্লাস, এখন দেখুন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রস্থ বলা আছে হ্রাস, তো হ্রাস বলা থাকলে বিয়োগ হবে, তাহলে -10%। এটা লক্ষণীয় বিষয়। উপরে হবে 20% গুণ -10%, নিচে হবে কত 100। এখন দেখুন 20% প্লাস মাইনাসে -10%, এখানে কত হবে প্লাস, এখানে 20% আর -10% গুণ করলে কত হবে -200%, নিচে হচ্ছে 100। এখন এখানে থাকে হচ্ছে 10%, এখানে কত মাইনাস হয়ে যাবে 200% ডিভাইডেড বাই 100। ক্যালকুলেশন করলে 10% বিয়োগ এখানে থাকে 2%, টোটাল আসে হচ্ছে 8%। তাহলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে 8%। তো ভিউয়ার্স এই প্রশ্নটি যেহেতু দুইটি পরীক্ষায় রিপিট এসেছে, তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় পুনরায় আবার আসতে পারে, তো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। টাইপ 10-এ আমরা দেখব মিশ্রণের যে অঙ্কগুলো এসে থাকে। প্রশ্ন 18তে বলা আছে 70 লিটার পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত 5:2। এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত হবে 2:1। এই প্রশ্নটি প্রথমে মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর পরীক্ষায় 15 সালে এসেছিল, পরে পুনরায় সিজিডিএফ এর অডিটর 17 সালে হুবহু রিপিট এসেছে। তাহলে প্রথমে আমরা বের করব যে মিশ্রণে টোটাল পেট্রোলের পরিমাণ কত। তাহলে মিশ্রণে পেট্রোলের পরিমাণ কত হবে, টোটাল দেওয়া আছে হচ্ছে 70 লিটার। তাহলে 70 এর কত হবে, এখানে পেট্রোলের অনুপাত 5, তাহলে এখানে হবে 5 আর নিচে হবে টোটাল যোগফল 5 আর 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 50। 5 আর 2 7, 7 দ্বারা 70কে কাটলে হয় 10, 5 আর 10 গুণ করলে হয় 50, তাহলে হবে 50 লিটার। একইভাবে আমরা মিশ্রণে অক্টেনের পরিমাণটা বের করে নিব। তাহলে মিশ্রণে অক্টেনের পরিমাণ সেটা কি হবে, 70 এর মিশ্রণের অনুপাতের মধ্যে হচ্ছে অক্টেনের অনুপাত 2, তাহলে এখানে হবে 2 আর নিচে হবে 5 আর 2। ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 20 লিটার। আমাদের বলছে যে এই মিশ্রণে আর কত লিটার অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 2:1 হবে। তো আমরা ধরি x লিটার
অকটেন মেশাতে হবে। তাহলে কত আসবে? 50 অনুপাত, যেহেতু অকটেন মেশাবো তাহলে 20-এর সাথে এক্স যোগ হবে সমান কত হবে? 2:1, যেটা দেওয়া আছে এখানে। ক্যালকুলেশন করলে অনুপাত মানে হচ্ছে ভাগ, তাহলে 20 যোগ এক্স সমান 2/1। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মানটা আসে হচ্ছে 5। তাহলে আমাদের মিশ্রণে আর 5 লিটার অকটেন মেশালে পেট্রোল অকটেনের অনুপাত হবে 2:1।